ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প নীল গাছ। দূর দেশে এক রাজা ছিলেন। তার জীবনে সব সুখ ছিল। একটিমাত্র রানীও ছিল, যে রাজাকে খুব ভালোবাসতো। প্রজারা রাজাকে অনেক সম্মান করত। ধনসম্পত্তিরও কোনো কিছু অভাব ছিল না। রাজার ধন 10 রাজার সমান ছিল। কিন্তু তার জীবনে একটিই দুঃখ ছিল, কোনো সন্তান ছিল না। কত সন্ন্যাসীর কাছে, মুনির কাছে রাজা গেছেন, কত হোমযজ্ঞ করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয়নি। রাজা খুবই দুঃখে থাকতেন। দিন রাত তার মনে শুধু একই কষ্ট, সন্তান নেই। বাবা ডাক কি তবে শুনতে পাবো না? একবার হলো কি, এক অনেক পণ্ডিত ব্যক্তি দূর দেশের থেকে রাজার রাজত্বে ভ্রমণ করতে এসেছিলেন। তিনি রাজাকে দেখে অনেক খুশি হলেন, রাজার ব্যবহারে অনেক সন্তুষ্ট হলেন। রাজা তাকে রাজবাড়িতে থাকতে দিল। অতিথির যতটা সেবা করা উচিত ততটাই সেবা করে তাকে সন্তুষ্ট করল। সেই পণ্ডিত ব্যক্তি বললেন, আমি জানি আপনি কি করে সন্তান প্রাপ্তি করতে পারবেন। আপনাকে যেতে হবে নীল দেশে। সেই নীল দেশে আছে নীল গাছ। নীল গাছের ফল যদি কোনো মহিলা খায়, তাহলে সে গর্ভবতী হবেই। রাজা শুনে খুব খুশি হলেন। পণ্ডিতকে বললেন, আপনার এত জ্ঞান! আপনি সেই ব্যক্তি যিনি আমাকে আশার আলো দেখালেন। আমি কতজনের কাছেই আগে গেছি, কিন্তু কেউ আমাকে এই আশা দেখাতে পারেনি। পণ্ডিতকে খুশি হয়ে রাজা অনেক স্বর্ণমুদ্রা উপহারে দিলেন। পণ্ডিত বলল, সেখানে যাওয়া কিন্তু অত সহজ নয়। নীল দেশে পৌঁছনোর আগে আছে ভীষণ বড় রাক্ষসীদের পরপর 13টি দেশ। সেই 13টি দেশে এক এক প্রকারের রাক্ষসীরা থাকে। কেউ জলে থাকে, কেউ স্থলে থাকে, কেউ পাহাড়ে থাকে, কেউ মরুভূমিতে থাকে। তাদের প্রত্যেককে হারাতে হবে, তবেই নীল দেশে পৌঁছনো সম্ভব। রাজা বললেন, এতগুলি দেশ পার হতে হবে? এত রাক্ষসের সাথে যুদ্ধ করতে হবে? পণ্ডিত ব্যক্তিটি বললেন, হ্যাঁ, তাই জন্যই তো এই কঠিন কাজ পৃথিবীর খুব কম মানুষই করতে পারে। বলতে গেলে এ করা অসম্ভব। রাজা বললেন, না, সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য আমি যে কোনো পরিস্থিতি পর্যন্ত যেতে পারি। আমি যাব, তাড়াতাড়ি আমি নীল দেশে পৌঁছানোর চেষ্টা করব। পণ্ডিত বললেন, যদি সম্ভব হয় তাহলে আপনার স্ত্রী অবশ্যই গর্ভবতী হবে। এরপর পণ্ডিত বিদায় নিলেন। রাজা পরের দিন লোকজন, সৈন্য সামন্ত নিয়ে, ধনরত্ন নিয়ে তৈরি হলেন। রানীকে জানিয়ে তাড়াতাড়ি ভোর ভোর রওনা দিলেন নীল দেশের উদ্দেশ্যে। প্রথমেই রাজা নীল দেশে যাওয়ার আগে একটি দেশে এসে পৌঁছালেন। সেই দেশের সবকিছু ফ্যাকাশে, ফ্যাকাশে ওপরের আকাশ, ফ্যাকাশে রাস্তাঘাট, ফ্যাকাশে উদ্ভিদের সবুজ পাতা, কেমন যেন রংহীন, বর্ণহীন। চারিদিকে তাকালে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে সবকিছু। রাজা অবাক হলেন। রাজা যখন সেই দেশে পৌঁছলেন, একটি বুড়ি মানুষকে দেখতে পেলেন। সে একটি গাছতলার পাশে বসেছিল। বলল, কেন এসেছিস রে বাবা এই রাক্ষসীদের দেশে? বুড়ি বলল, তা আপনি মানুষ হয়ে এই দেশে থাকেন? বুড়ি বলল, হ্যাঁ, আমি তো এখানে থাকি। খুব কম মানুষই, যারা বৃদ্ধ তারাই পড়ে আছে। বাকি সব যুবক যুবতীরা দেশ ছেড়েছে। এই দেশ এখন রাক্ষসীদের কবলে হয়ে গেছে। আগে আমাদের দেশের থেকেও নীল আকাশ দেখা যেত। আমাদের দেশেও সবুজ মাঠ ছিল, পথঘাট খুব সুন্দর ছিল, মাটি মাটি গন্ধ, মাটির বর্ণ। কিন্তু এখন সব ফ্যাকাশে হয়ে গেছে। পুকুরের জলও ফ্যাকাশে, নদী নালা শুকিয়ে গেছে, সেখানে তো একেবারেই জল নেই। পুকুরে যদিও বা একটু আধটু আছে, তাতেই আমরা বেঁচে আছি। রাক্ষসীরা এই দেশটাকে পুরো শেষ করে দিয়েছে। বুড়ি বলল, তুই এখান থেকে চলে যা, দেরি করিস না। এক মুহূর্তও এই দেশে থাকা ঠিক হবে না। রাজা বললেন, তা কি করে হয় বুড়িমা? আমাকে যে অনেকগুলি দেশ পার হতে হবে, তারপর নীল দেশে পৌঁছতে হবে। রাজার দিকে তাকিয়ে বুড়ি বলল, তাহলে তো রাক্ষসীদের তোকে বধ করতে হবে। তারা তো পরের দেশে তোকে কোনোভাবেই পৌঁছতে দেবে না। পরের দেশ মরুভূমির দেশ। এখানে যেমন সব ফ্যাকাশে,
সেখানে চারিদিকে শুধু বালি আর বালি, বালি ছাড়া কিছু নেই। সেই বালির দেশে অন্য রাক্ষসরা থাকে। সেই দেশে পৌঁছতে গেলে এই দেশের রাক্ষসদের বধ করতে হবে। রাজা বললেন, তবে কোথায় রাজপুরী, কোথায় থাকে সেই রাক্ষসরা? বুড়ি পথ দেখিয়ে দিল। রাজা সাহসের সাথে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল এক মস্ত বড় রাক্ষস বসে বসে একটি বগের ঠ্যাং খাচ্ছে। রাজা সেই রাক্ষসকে খেতে দেখে ছুটতে গিয়ে তলোয়ার বার করে তার গলায় তলোয়ার রাখল। বলল, এই দেশকে রাক্ষস রাক্ষসীদের হাত থেকে মুক্ত করো, না হলে এক্ষুনি তোমাকে প্রাণে মারব। রাক্ষস অবাক, কোথা থেকে এক রাজা এলো, সে এসে হঠাৎ করে গলায় তরবারি বসিয়ে ভয় দেখাচ্ছে। তা কি করে হয়? রাক্ষস যুদ্ধ শুরু করলো। রাজার সাথে রাক্ষসের প্রচণ্ড যুদ্ধ হলো। রাজা কিন্তু শেষমেশ জিতলেন। তিনি রাক্ষসের গলায় আবার কোপ বসিয়ে বললেন, পর কিন্তু আমি পুরো মুন্ডু উড়িয়ে দেব যদি দেরি হয়। রাক্ষস দেখল রাজাকে হারানো সম্ভব নয়। সে বলল, ঠিক আছে, আপনি নীল দেশে যেতে চান, আমি জানি। পরের দেশে যাওয়ার জন্য দুয়ার আমি খুলে দেব, আর এই দেশও আমি ছেড়ে দেব। এই দেশ আবার আগের মতো হবে। নীল আকাশ দেখা যাবে, সবুজ মাঠঘাট, চারিদিকে নদীনালায় জলে পরিপূর্ণ হবে। রাক্ষসের পর সেই দেশ ছেড়ে দুয়ার খুলে চলে গেল। এদিকে যে বুড়িটি গাছতলায় বসেছিল, সে হঠাৎ দেখে তার মাথার উপরে নীল আকাশ, গাছপালার পাতা আবার আগের মতো সবুজ হয়েছে, নদীর জল ছলছল করছে। বুড়ি বুঝতে পারল রাক্ষসের রাজত্ব থেকে রাজা মুক্ত করেছে এই দেশকে। বুড়ি খুব খুশি হলো, তার দেশ আবার আগের মতো হয়েছে। এদিকে রাজা সেই দুয়ারের কাছে গিয়ে উপস্থিত হলেন, যেই দুয়ার দিয়ে তাকে পরের দেশে যেতে হবে। পরের দেশে তিনি যেই প্রবেশ করলেন, দেখলেন চারিদিকে বালি আর বালি। কি গরম, কি উত্তাপ! সূর্যের প্রখর রোদ যেন সবকিছু পুড়িয়ে দিচ্ছে। রাজা একটু এগিয়ে দেখলেন বালির রাজপ্রাসাদ। সেই বালির রাজপ্রাসাদের ভেতরে একটি ভীষণ বড় রাক্ষস নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, আর তার নাক ডাকার শব্দে গোটা প্রাসাদ যেন একবার করে কেঁপে উঠছে। রাজা সেই রাক্ষসকে আর বিরক্ত করলেন না। রাজা দেখলেন প্রাসাদটি বালির, তাই এই বালির প্রাসাদ অনায়াসেই ভেঙে ফেলা যাবে। রাজা তাড়াতাড়ি প্রাসাদের 4টি স্তম্ভের কাছে গিয়ে তলোয়ার দিয়ে প্রচণ্ড শক্তি গায়ের সব লাগিয়ে কোপ দিলেন। সঙ্গে সঙ্গে 4টি যে বড় স্তম্ভ ছিল, যেগুলি প্রাসাদটিকে ধরে রেখেছিল, সেগুলি ভেঙে গেল। বালির প্রাসাদ হওয়ার জন্য মুহূর্তের মধ্যে প্রাসাদ ধসে গেল। সব বালি গিয়ে পড়ল রাক্ষসের ওপর। রাক্ষস তখন চাপা পড়েছে বালির মধ্যে, হাউমাউ করে চিৎকার করছে। রাজা বলল, বাঁচাবো যদি পরের দেশের দুয়ার খোলো। রাক্ষস বলল, তাই হবে, পরের দেশের দুয়ার আমি খুলে দিই, কিন্তু আমায় বাঁচাও। রাজা তাকে হাত ধরে টেনে বার করল সেই বালি স্তূপের ভেতর থেকে। পরের দুয়ার সে খুলল। সেই দুয়ার ছিল বরফের দেশের দুয়ার। যেই রাজা ভেতরে প্রবেশ করলেন, দেখলেন ভীষণ বড় বড় বরফের পাহাড়। সেই বরফের পাহাড় রাজা অনেক কষ্ট করে উঠতে শুরু করলেন। যতই তিনি উঠছেন, বরফ যেন তাকে ঠেলে ততই নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তবু রাজা অনেক কষ্ট করে উঁচু পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছালেন। দেখলেন চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফের মাঝে একটি রাক্ষসী বসে উল বুনছে। রাক্ষসীর দিকে তাকিয়ে রাজা বললেন, কে মা তুমি? এই পাহাড়ের ওপরে বরফের মধ্যে বসে উল বুনছ? রাজার দিকে তাকিয়ে রাক্ষসী বলল, তুই আমাকে মা কেন বললি? আমি তো একটি রাক্ষসী। রাজা বললেন, আমার স্ত্রী ছাড়া সমস্ত মেয়েরাই আমার কাছে মা যে, তাই আপনিও আমার মা। রাজার এত সৎ চরিত্র দেখে, এত পবিত্র মনোভাব দেখে রাক্ষসী খুশি হল। সে বলল, রাক্ষসীরা সবসময় মানুষের শত্রু হয়, কিন্তু রাক্ষসীদেরকে কেউ সম্মান দিয়ে মা বলতে পারে, তা আমি জীবনে দেখিনি। রাজা বললেন, আপনি গুরুজন, অনেক বয়স্ক, আপনি একজন মহিলা, তাই আপনাকে সম্মান দেওয়া আমার কর্তব্য। আপনি আমার মায়ের মতন। আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে ক্ষমা করবেন। রাক্ষসী বলল,
তোর মন অনেক বড়। তুই বল, কি চাস? মা বলে যখন ডেকেছিস, তখন আমি তোর কোনো ক্ষতি করব না। রাজা বলল, আমার সন্তান প্রাপ্তির জন্য নীল দেশে পৌঁছতে হবে। তার যদি দুয়ার একটু খুলে দিতেন। রাক্ষসী বলল, এখনো অনেকগুলি দেশ পার করে নীল দেশে তোকে পৌঁছতে হবে, কিন্তু তুই আমায় মা বলেছিস। আমি হলাম সমস্ত রাক্ষস রাজ্যের রানী। তা তুই জানতিস না, কিন্তু তুই আমায় যে সম্মান দিয়েছিস না জেনে, তাতে আমি খুব খুশি হয়েছি। আমার দেশেই আছে নীল গাছ, আর নীল গাছের মধ্যে থাকা নীল ফলই তোর দরকার। আমি তোকে নীল ফল অতদূর যাওয়ার আগেই দেব। রাজা খুব খুশি হলেন। রাক্ষসী মন্ত্র পড়তে শুরু করল। তারপর কয়েক মুহূর্তের মধ্যে বিশাল আকারের নীল গাছ ভেসে উঠল আকাশে। রাজাকে রাক্ষসী বলল, একটি ফল গাছের থেকে হাত বাড়িয়ে পেরে নে। রাজা বলল, সে গাছ তো অনেক বড়, আকাশ ছুঁয়েছে, আকাশে ভাসছে। রাক্ষসী বলল, ভয় নেই, হাত বাড়া, তাহলেই পাবি। রাজা যেই হাত বাড়ালো, অমনি গাছের থেকে একটি নীল ফল তুলতে পারল। রাজা সেই নীল ফল নিয়ে এরপর রাক্ষসীকে বিদায় জানিয়ে, ধন্যবাদ জানিয়ে ফিরে এলো নিজের রাজ্যে। রানীকে দিল সেই ফল। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন। দুইটি সন্তানের জন্ম দিলেন, একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। রাজার জীবনে সব দুঃখ কেটে গেল। রাজা এরপর দুজনের মুখ থেকেই বাবা ডাক শুনলেন। সুখে শান্তিতে সন্তান নিয়ে রাজা স্ত্রীকে নিয়ে বসবাস করতে লাগলেন। তার জীবন এরপর সুখে শান্তিতে ভরে গেল।